যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই ফারুক আহমেদের। বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। ঠিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে মন্তব্য অ্যাথলিটদের। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত সাবিনা। এবার পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিং বিতর্ক। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং এর অভিযোগ উঠেছে ফখর জামানের বিরুদ্ধে, যে কারণে ওই ম্যাচে 5 রান পেনাল্টি দেওয়া হয় তার দল লাহোর কালান্দার্সকে। ম্যাচ রেফারির কাছে শুনানিতে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন মুস্তাফিজের কালান্দার্স সতীর্থ। অভিযোগ প্রমাণিত হলে ফখরের পাশাপাশি শাস্তির মুখে পড়তে হতে পারে শাহিন হারিসরফদেরও। শেষ ওভারে দরকার 14 রান। ওভার শুরু করার আগে বোলার হারিস রৌফের দিকে এগিয়ে যান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান। কথার ফাঁকে আঙুল বা নখ দিয়ে বলে চাপ দিতে দেখা যায় ফখরকে। গোপনে কাজটা সেরে ফেলতে চাইলেও সন্দেহ হয় আম্পায়ারদের। বোলিং এন্ডে থাকা আম্পায়ার ফয়সাল আফ্রিদি তখন বলটা চেয়ে নেন এবং লেগ আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করেন। পরে দুজনের সিদ্ধান্তে 5 রান পেনাল্টি দেওয়া হয় ফখর, শাহিন, রৌফ, মোস্তাফিজদের লাহোর কালান্দার্সকে। তখন সমীকরণ দাঁড়ায় 6 বলে করাচি কিংসের প্রয়োজন 9 রান। নতুন বলে খেলা শুরু হলে যা অনায়াসেই করে ফেলে তারা। 2018 সালে স্যান্ড পেপার বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় লেগেছিল। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে করা হয়েছিল নিষিদ্ধ। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এ নিয়ে কম কথা শুনতে হয়নি, তবে হয়তো শিক্ষা নেননি ফখর। ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকা কেপটাউন স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়েছেন করাচির কাণ্ডে। যদিও বিস্ময়করভাবে অভিযোগ অস্বীকার করেছেন ফখর। ম্যাচ রেফারি রোশন মাহানামার কাছে শুনানির সময় পাকিস্তানি ব্যাটার দাবি করেছেন কোনো অপরাধ করেননি। 48 ঘন্টার মধ্যে আরও এক দফা শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ম্যাচ রেফারি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে ফখরকে। লেভেল 3 অফেন্সের মিনিমাম পানিশমেন্ট 1 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ফখর যেহেতু অস্বীকার করেছেন, সেক্ষেত্রে প্রমাণিত হলে বেশি হতে পারে শাস্তির মাত্রা। তাকে শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে অফিসিয়ালদের হাতে। লাহোর কালান্দার্সের অনেক সমর্থক দাবি করছেন ইনিংসে অনেক প্লেয়ারই বলটা হাতে নিয়েছেন। লাস্ট ওভারের সময় ফখর আসলেই ইচ্ছে করে বল টেম্পারিং করতে চেয়েছেন, এটা মানতে চান না তারা। আবার ওই সময় বলের আকার আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে বলেও মনে করেন না তারা। হাই রেজলিউশন ব্রডকাস্ট ফুটেজ রিভিউ ও ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট পর্যালোচনা করে টেম্পারিং এর বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্লেষকদের অনেকেরই ধারণা বেশ বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফকে। সরকারের মতো বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। তবে সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সহ সভাপতি ফারুক আহমেদ। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই সাবেক এই অধিনায়কের। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেও সমাধান আনতে পারেননি ক্রিকেটের বর্তমান অচলাবস্থাতে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিসিবির দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন ফারুক আহমেদ। তবে তাতে কাজের কাজ হয়নি খুব একটা। পরিচালকদের রোষানলে পড়ে উল্টো নিজের পদই হারান সাবেক এই অধিনায়ক। বিগত সময় যেখানে দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে এবার বিসিবির দুর্নীতি খুঁজতে পাশে পাচ্ছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে। বর্তমান সহসভাপতি সরকারের এমন উদ্যোগে খুশি। প্রত্যাশা জনসম্মুখে আনা হবে দুদকের তদন্ত প্রতিবেদন। সাথে দাঁড়িয়ে একটা কথা বলা, কিন্তু there is a big difference। আমার মনে হয় সে মিন করেছেন, এবং যদি কোনো অ্যানামলিজ হয়, যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। যদিও বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একমত নন ফারুক আহমেদ। ভোটাভুটিতে অস্বচ্ছতার সুযোগ দেখছেন না সাবেক অধিনায়ক। বিকল্প হিসেবে অন্যরা থাকলে বিসিবির দায়িত্ব ছেড়ে দিতেও আপত্তি নেই তার। প্রসেস নিয়ে কথা বলতে হবে, কারচুপি কোনো স্কোপ নেই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার।
সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে অচল হয়ে আছে দেশের ক্রিকেট। মৌসুম শেষের দিকে থাকলেও মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ। আর্থিক দুরবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে এখনও এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজে পায়নি বিসিবি। ব্যাখ্যা নেই পরিচালকদের পদত্যাগ নিয়েও। 2টা চিঠি আমি দেখেছি, তারা পরিষ্কার লিখেছে তাদের ব্যক্তিগত কারণে যে কেউ যে কোনো সময় পদত্যাগ করতে পারে। মেনলি খুব ইম্পর্টেন্ট টপ প্লেয়াররা খেলে, আপনার 3rd ডিভিশন আছে, আবার কোয়ালিফাইংও রয়ে গেছে। সো এগুলো নিয়ে আমাদের এখন আলাপ হবে, আলাপের পর আমরা বুঝতে পারবো কী করতে যাচ্ছি আমরা। আগামী 5 এপ্রিলের মধ্যে বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে করা তদন্তের প্রতিবেদন জমা দেবে ক্রীড়া পরিষদের গঠন করা কমিটি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ঢাকা ক্যাপিটালস। এত অনিয়মের পরও বিপিএলের পরবর্তী আসরে ক্যাপিটালসের বর্তমান মালিকদের দল দেয়া না দেয়া নিয়ে দ্বিধায় বিসিবি। তবে দফায় দফায় চিঠির পরও কোনো অগ্রগতি না দেখে বাধ্য হয়ে এবার ফ্র্যাঞ্চাইজিটির ব্যাংক গ্যারান্টি ভেঙেছে গভর্নিং কাউন্সিল। 1 সপ্তাহের মধ্যে সবার অর্থ পরিশোধ করা হবে বলে জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বিসিবির নতুন বোর্ডের প্রথম মিটিংয়েই ঘোষণা আসে বিপিএল আয়োজনের। দফায় দফায় মিটিং, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টির সঙ্গে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে সুযোগ পায় 6 দল। তবে এত কিছুর পরও শস্যের মধ্যেই লুকিয়েছিল ভূত, সেটা ঢাকা ক্যাপিটালস। তারাই এখন গভর্নিং কাউন্সিলের গলার কাটা। 12তম আসরের শুরু থেকেই নিয়ম মানছে না ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দিয়েই গড়িমসি শুরু ঢাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। আসর শেষ বিসিবিকে দেয়া প্রতিশ্রুতিও ভেঙেছে একাধিকবার। গেল আসরে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এত কিছুর পরও পরবর্তী আসরে তাদের দল দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। নেক্সট ইয়ার হবে, যে গভর্নিং কাউন্সিলে থাকবে তাদের ডিসিশন। আমার যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে যে প্লেয়ারদের টাকাটা আমরা প্রমিস করেছিলাম যে ফুল পেমেন্টে গ্যারান্টি নিচ্ছি, আমরা সেটার পূরণ করছি। এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমার কথাটা হচ্ছে আপনি না পারলে টিম নিয়েন না, কিন্তু এই পর্যায়ে এইভাবে টিম চালানো কারোই উচিত না। ঢাকার ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে এবার বাধ্য হয়ে ব্যাংক গ্যারান্টি ভাঙতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে গভর্নিং কাউন্সিল। সেখানেও বাধা দেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ। তবে তা শোনেননি সদস্য সচিব। 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে আমরা তখন যে অ্যামাউন্টটা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব। তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার আমার ক্ষমতা নাই সময় দেওয়ার। 129 ক্রীড়াবিদকে স্পোর্টস কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।